আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আর মাত্র 2 বছর পরেই। মার্চ এলেই শুধু আমরা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা বলবো, বিষয়টি তেমন নয়। তবে হ্যাঁ, মার্চ মানে মুক্তিযুদ্ধের শুরু, মার্চ মানে স্বাধীন দেশের পতাকা আর স্বাধীনতার ইশতেহার, অবশেষে স্বাধীনতার ঘোষণা। মার্চ মানে 7ই মার্চ, মার্চ মানে 25 মার্চের কাল রাত, মার্চ মাস জুড়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি। কিন্তু স্বাধীনতার 48 বছর পর আমরা মার্চ মাসে কি আবদ্ধ থাকবো শুধু 71-এর স্মৃতিচারণে? অবশ্যই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, কিন্তু যে তরুণদের মনে আমরা রোপণ করেছি মুক্তিযুদ্ধের চেতনার বীজ, যে তরুণকে উৎসাহিত করছি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব আমরা? জাতির জনকের সোনার বাংলা গড়তে কি অঙ্গীকার আমাদের দরকার? কিভাবে বা আমরা যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে নিতে পারবো, তা আলোচনা করার দরকার আছে বই। কারণ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন তো একটি উন্নত আধুনিক রাষ্ট্রের নাগরিক হতে চাইবো আমরা। তার জন্য কি প্রস্তুতি আছে আমাদের? কি অঙ্গীকারে তরুণরা এগিয়ে যাবে? এসব প্রশ্নের জবাব খুঁজতেই স্বাধীনতার মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের নতুন শপথ। আর এ নিয়ে আলোচনা আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে আরও আছেন সুচিন্তা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমাম হোসেন। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এই মাসের শুরু থেকে এই আলোচনা সূচনা করেছি। গত পর্বগুলিতে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, আসিফ মুনির, শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, শাওন মাহমুদ, হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, ইমামুজ্জামান বীর বিক্রম, ব্যারিস্টার তুরিন আফরোজ, মোহামিদ, ব্যারিস্টার শাহ আলী ফরাদ, মফিদুল হক, অধ্যাপক মেঘডাগু ঠাকুরতা, এম হারুনুর রশিদ বীর প্রতীক এবং মুনির হাসান। আজকের পর্বে আলোচনা যাবার আগে দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। চেতনা আর বিবেক দুটোকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমার মুক্তিযুদ্ধ এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ যে আজকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তার বাবা দাদারাও তো কষ্ট পেয়েছে 71-এ। কেন হয়েছিল, কিসের মুক্তির কথা, মুক্তির যে যুদ্ধ, সেই কথাগুলোর ব্যাখ্যাগুলোকে এবং দরকার হলে দৃষ্টান্তগুলো নিতে হবে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সেখান থেকে নিয়ে যদি আমি নতুন করে রিকনস্ট্রাক্ট করতে পারি, তখন কিন্তু একটা মানে নতুন আধুনিক বিজ্ঞান মনস্ক যাই বলতে চাই, মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট তখন তৈরি হবে। 71কে ধরে যদি বিচার করি তাহলে একটা পর্যায়ে আসে, আর 71কে বাদ দিয়ে তো আসলে কোনো কিছু হয় না। 71ই তো আমাদের পরিচয়। যার 71 নিয়ে সংশয় আছে, সে আত্মপরিচয় নিয়ে তার সংকট আছে। প্রতিটি যোদ্ধা যারা যুদ্ধ করেছে, সামরিক হোক বেসামরিক হোক, সে কৃষক হোক, সে ক্ষেত মজুর হোক, যেই হোক, সেটাকে স্বীকৃতি দিতে হবে মুক্তিযোদ্ধা হিসাবে। আর জন্য এই দেশের মানুষ বঞ্চনার শিকার না হয়, আর জন্য এই দেশে কোনো বৈষম্য না হয়, এগুলো শিখবে কোথা থেকে? শিখবে এই মুক্তিযুদ্ধের এই আদর্শ থেকে। অ্যানালিসিস করে দেখেন এই 48 বছরের মধ্যে গত 15 বছরে মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, যে অগ্রগতিটি করেছে, গত বাকি 30 বছরে সেটি হয়নি। আজকে বিশ্বে আমরা দাঁড়ালে ভারতের পাশের বাংলাদেশ কেউ বলে না, এখন বাংলাদেশকে বাংলাদেশ বলেই ডাকে। একটা সম্মানজনক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে মূল্যায়ন করতে হবে। যুগে যুগে আমরা দেখেছি এত ভুয়া মুক্তিযোদ্ধা এসেছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের থেকে দেশকে বাঁচাতে গেলে কিন্তু সত্যিকার মুক্তিযোদ্ধাদের কাহিনীগুলো আমাদেরকে রাখতে হবে। বাংলাদেশ পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে স্বাধীনতার বিরোধিতা করেও রাজনীতি করা গেছে, দেশের জন্মের ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার পেয়েছে কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো মতাদর্শের মানুষ। এইটা পৃথিবীর আর কোথাও কখনো হয়নি। বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম, যেটা 47 সাল থেকে 71 পর্যন্ত হয়েছে, এই পুরো সংগ্রামটা আপনাদের দেখতে হবে, বঙ্গবন্ধুকে আপনাদের মানতে হবে। আমাদের বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে, তাই না? আমাদের সংগ্রাম, ব্যক্তিগত সংগ্রাম, তারপরে সামাজিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম। তো এই সংগ্রামের মধ্যেও যে ইন্সপিরেশন বা স্পৃহা যোগান, এটা মুক্তিযুদ্ধই দিতে পারে। মুক্তিযুদ্ধ এমন একটা গৌরবের জায়গা এবং একটা অশেষ গর্ব এবং পরম বেদনা, আর তার সঙ্গে একটা অসাধারণ প্রতিরোধ স্পৃহা। শুধু যারা যুদ্ধ করছেন সেটা জানলে তো হবে না, কারা আমাদের বিরোধিতা করছেন, কারা আমাদেরকে পিছনে টেনে রাখতে চাইছে, কোন শক্তির বলে বলিয়ান হয়ে ওরা 75 সনে জাতির পিতাকে সপরিবারে মেরে ফেলছে। মার্চ মাস আসলে এই মুক্তিযুদ্ধ পুনরুজ্জীবিত হয়, আবার ভাটা পড়ে, আবার ডিসেম্বর আসলে এটা পুনরুজ্জীবিত হয়। এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে।
দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশন দেখানো ফোন নাম্বারে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি দেখতে চাইলে সরাসরি ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারে আজকের আলোচনা। আমাদের সাথে আছেন নাসিরুদ্দিন ইউসুফ এবং ইমাম হোসেন। নাসিরুদ্দিন ইউসুফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মুক্তিযুদ্ধ করেছেন, এখনও আমাদের সাথে আছেন। যুদ্ধের চেতনা বলেন, যুদ্ধের আদর্শের কথা বলেন, সেটি আপনি নাটকে, মঞ্চে, সিনেমায় এবং সাংস্কৃতিক সব জায়গায় ছড়িয়ে যে সংগ্রাম মুক্তিযুদ্ধ করেছেন, এখনও সেই সংগ্রাম অবিরাম চলছে আপনাদের মাধ্যমে। আপনি যদি বলেন নতুন প্রজন্মের কাছে আপনি সেটা কিভাবে দিয়ে যাবেন, আমরা কিভাবে ধারণ করব, বা আমাদের পরেরও একটি প্রজন্ম এখন দাঁড়িয়ে গেছে যাদেরকে এই মুক্তিযুদ্ধের পরম্পরায় উদ্বুদ্ধ করে আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হবে, আপনার পরামর্শ? যাক, এখানে ইমাম আছে, নতুন প্রজন্মের মানুষ। বিষয়টা এরকম যে আজকের প্রজন্মের একজন তরুণ কেন মুক্তিযুদ্ধ নিয়ে গৌরববোধ করবে, কেন স্বাধীনতা নিয়ে গৌরববোধ করবে, তার একটা কারণ থাকতে হবে। এটা শিক্ষার ব্যাপার তো আছে, সেখানে মধ্যখণ্ডন হয়েছে। 21 বছর শিক্ষাটা ভুল পথে ছিল, সুতরাং নানা কিছু ভুল শিখেছে। আমরা শুধু আমাদের নতুন প্রজন্মকে দোষ দিলে হবে না, রাষ্ট্র পরিচালনাকারী শক্তিগুলোর মাঝখানে নানা বিভ্রম কাজ করেছে, বিভ্রান্তি কাজ করেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে যেই কারণে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেই কারণগুলো আমরা সঠিকভাবে আমাদের রাষ্ট্রে প্রথিত করতে পেরেছি কিনা, এটা খুবই জরুরি। কারণ হচ্ছে আমাদের কি ধর্মনিরপেক্ষ দেশ বলছি, কিন্তু ধর্মনিরপেক্ষ সমাজকে আমরা করতে পেরেছি কিনা, এটি চার মূলনীতির একটা। আমরা গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্রকে আমরা সেভাবে প্র্যাকটিস করতে পারছি কিনা। আমরা সম অধিকারের কথা বলেছি 71 সালে, সম অধিকারটাকে আমরা রাখতে পেরেছি কিনা। বাঙালি যে জাতীয়তাবাদের কথা বলেছি, সেখান থেকে কি আমরা অনেক দূর সরে আসিনি? এগুলো তো আমি মুক্তিযুদ্ধ হিসেবে আমার ক্ষোভ থাকতে পারে যে এই অর্জনগুলি আমরা করতে পারিনি। ব্যর্থতার জন্য আমি এক ধরনের আত্মশ্লাঘাতেও ভুগি বটে। মানে আমি মনে করি যে এটি ভুল বললাম, আমি বললাম যে আমি খারাপ লাগার জায়গাটা আমার হতে পারে। যেটা নতুন প্রজন্মের জন্য সংকট, সেটা হচ্ছে যে ও কিন্তু কি চাইবে, ও কিন্তু যুদ্ধে নাই, ও কিন্তু 71 সালে তার জন্ম হয়নি। 71 সালের 30 বছর পরে যে জন্মেছে তার বয়স এখন 19। হ্যাঁ, এমনকি আপনি যদি বলেন 1975 সালে বঙ্গবন্ধুর পরে যে 21 বছর, সেই 75 সালে যার জন্ম তার বয়স 44। সুতরাং আপনি খেয়াল করবেন যে ও কিন্তু একটা চাকরি চায়, ও একটা নিরাপদ জীবন চায়, ও একটা আইনের মধ্যে দিয়ে দেশটা চলছে চায়, ও একটা সমপ্রতিযোগিতার একটা ক্ষেত্র চায়। আমরা এগুলো দিতে ব্যর্থ হচ্ছি বলে আজকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার একটা বেসিক কথা। এবং দেখবেন যে অনেক তরুণ ছেলেকে আমরা বলছি ওরা মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহী না, তো ওর তো কিছু পেতে হবে। আমি যেমন একটা গৌরব পেয়েছি 71 সালে যুদ্ধ করে, আপনি যুদ্ধ করেছেন, আমি খুব পরিষ্কার, আমি নিজে গৌরব পেয়েছি তা না, আমি কোথাও গেলে বলে যে নাসিরুদ্দিন মুক্তিযোদ্ধা, এটা কিন্তু আমার বিরাট পুরস্কার। এটা অর্থ দিয়ে কেউ কিনতে পারবে না, এই জীবন দিয়ে দিলেও কিনতে পারবে না। ইমাম আমার পাশে আছে, ও ইচ্ছা করে জীবন দিলেও এই গৌরব পাবো। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আমার তো একটা প্রাপ্তি আছে। আজকে যে ছেলেটা আমাকে গৌরবান্বিত করছে, যে যুবকটা বলছে যে উনি মুক্তিযোদ্ধা, কিন্তু একই সাথে ও বলছে যে ভাই কি হচ্ছে এসব, বলছে তো। এই যে বলছে, এই বলার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে মুক্তিযুদ্ধ যেই পথে আমাদেরকে হাঁটার জন্য নির্দেশ দিয়েছিল, প্রেরণা জুগিয়েছে, বঙ্গবন্ধু যে পথে আমাদেরকে হাঁটতে বলেছে, আমরা সেই পথে হাঁটিনি বলে মুক্তিযুদ্ধ নানাভাবে চ্যালেঞ্জ হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আজকে ষড়যন্ত্র করে ক্ষমতা এসছে যেমন সত্যি, তেমনি করে এটাও সত্যি যে আমাদের ব্যর্থতার সুযোগও তো নিয়েছে, বিগত দিনও নিয়েছে, এখনো যে ব্যর্থতাগুলি আমাদের ঘটছে এগুলির সুযোগও তারা নেবে। সুতরাং এটা বাংলাদেশ সম্ভবত একটা কন্টিনিউয়াস একটা চ্যালেঞ্জের মুখোমুখি থাকবে, এবং আমাদের মুক্তিযুদ্ধ সেই চ্যালেঞ্জের মধ্যে থাকবে সবসময়। থাকবে, কিন্তু বের হতে হবে না, বের হতে হবে। বের হতে হলে আমাদেরকে, আমি মনে করি যে একেবারে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, 2-3টা জিনিস খুব জরুরি। রাষ্ট্রে রাজনীতি করতে যে অনেক কিছু করতে হয়, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলা নেই। শিক্ষাটা ঠিক করতে পারি কিনা, শিক্ষাটা বেসিক জায়গা। আমার মনে হচ্ছে যে আমাদের কারিকুলাম তো ঠিক নেই, আমাদের টেক্সট বুক বই যেগুলি পড়াচ্ছে। পরশুদিন একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে শিক্ষক লিখছে যে ইসলাম ভালো বলতে যে মুসলমানরা ভালো বলতে যে অন্যরা খারাপ। এই যে কথাগুলি শিখিয়ে দিচ্ছি আমি ক্লাস 5, 6, 7, 8-এ, এগুলো তো চলতে পারে না। আমি তো দেখলাম যে 1971 সালে স্বাধীন হওয়ার পরে দেশ
2010 সালে এসে প্রথম আমরা কমিটি করেছি যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু স্বাধীনতা কিভাবে পাঠ্যপুস্তকে থাকবে। 2010 সালে মাত্র এসে কমিটি হয়েছে। অবশ্য তার আগে তো এটা বুঝতে হবে যে 75-এর ওই ভয়াবহ হত্যাকাণ্ড এবং রক্তাক্ত ওই পট পরিবর্তনের পরে যারা রাষ্ট্র ক্ষমতা এসছে তারা তো পুরো মুক্তিযুদ্ধের সকল চেতনাকে, মুক্তিযুদ্ধের সকল বিশ্বাসকে তারা পদদলিত করেছে, এটা তো সত্যি। সুতরাং আমাদের যেটা হয়েছে সেই 21 বছরকে ফেরত আনতে হলে আপনাকে খুব দ্রুত, আপনি আরো 21 বছর নিলে হবে না, কিন্তু সেটি আমি সত্যি কথা বলি আপনাকে, আপনার কিন্তু এখন হাতে সময় কম, আপনি কিন্তু 5 বছরের কাজ। 2010-এর পরে তো আমাদের 10 বছর চলে যাচ্ছে। 10 বছর চলে যাচ্ছে আমাদের, আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব। 10 বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি, কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে শিক্ষার কথা বললাম সেখানে কি অর্জন করেছি দেখতে হবে। 2 হচ্ছে সংস্কৃতি, ব্যাপকভাবে যেই জাতীয়তাবাদের, যেই সাংস্কৃতিক ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক যে জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ মুক্ত হলো, স্বাধীন হলো, যেখান থেকে আমরা একটা ধর্মভিত্তিক রাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছিলাম, পাকিস্তান নামক উদ্ভট একটি রাষ্ট্রকে, সেই রাষ্ট্রটিকে, সেই সংস্কৃতিকে আফল করছে কিনা। এবং সেই জন্য কিন্তু বাঙালিত্বকে বারবার আঘাত করা হয়, কারণ জানে যে বাঙালিত্বের উন্মেষ হয়েছিল বলে যুদ্ধ হয়েছিল। অবশ্যই আমরা স্বাধীন হয়েছি। আমার কথা যে শুধু যুদ্ধটা কিন্তু শেষ কথা, যুদ্ধের আগে তো একটা ব্যাপক প্রস্তুতি গেছে, অনেক বড় প্রস্তুতি। 52 থেকে তারও আগে, আমি তারও আগের কথা বলি, ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেখানে বাঙালির একটা আলাদা স্বপ্ন ছিল, কিন্তু ওর রাষ্ট্র কল্পনা কিন্তু ছিল, ও ভাবতো কিন্তু যে ওর একটা রাষ্ট্র। আপনি দেখেন, যার জন্য যখন ভাগাভাগির কথা হয়েছে তখন কিন্তু পাকিস্তান, বাঙালি বিরোধীরাই হয়তো বঙ্গভঙ্গ করেছিল, বাঙালি বিরোধীরাই হয়তো বঙ্গভঙ্গ করেছিল, যে বাংলা আলাদা থাকা দরকার, আলাদা থাকা। এবং এই যে বঙ্গভঙ্গ রদ আন্দোলন, এটি রবীন্দ্রনাথের নেতৃত্বে যেটা ঘটলো, সেটিও কিন্তু বাঙালির বড় একটা অর্জন ছিল, কিন্তু সেটিকে তারা 47-এ সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারে, তাদেরটা বাস্তবায়ন হলো। হ্যাঁ, কিন্তু আমরা ওই পর্যায়ে তাৎক্ষণিক একটা হতবিহ্বল পরিস্থিতি হলো, কিন্তু 48-এই কিন্তু 11ই মার্চে কিন্তু আবার বাঙালি রাষ্ট্রভাষায় চলে গেল, এবং ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু সেটি সংসদে তুলে ফেললেন, এবং বঙ্গবন্ধু কিন্তু সেই সময় এটাতে খুব বড় ভূমিকা পালন করেছেন। হরতালের ব্যাপারে আমরা আত্মজীবনী পড়লে সেটাই পাই, কারাগারের রোজ নামছে, আমরা সেটাই পাই। আমি একটু ইমামের কাছে ফিরবো। নতুন প্রজন্মের মানুষ, বা যেটি নাসিরুদ্দিন ইউসুফ বললেন যে বারবার চ্যালেঞ্জ হচ্ছে, আমাদেরকে বলতে হচ্ছে যে 71 কি, কেন আমরা 71-এর গৌরব আমাদেরকে গৌরবান্বিত করে, কেন আমাদের অহংকার হিসেবে সেটাকে এগিয়ে নিতে হবে। আপনার প্রজন্ম কি বলে, বা আপনার পরবর্তী প্রজন্মরাও কিভাবে দেখেন? আপনি কি, আপনি তো সুচিন্তা ফাউন্ডের কাজ করেন, তরুণদের সঙ্গে কাজ করেন, আপনি কি দেখেন বিষয়টা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রথমে আমাকে একজন বীর মুক্তিযোদ্ধার পাশে আমি বসে কথা বলছি। আমাদের বাঙালি জাতির জীবনে যত অর্জন, তার মধ্যে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। তো আজকে 23শে মার্চ, আপনারা জানেন যে এটি পাকিস্তান দিবস ছিল, সেটি 71-এর এই 23শে মার্চের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, যখন 7ই মার্চের পরে যখন এই আজকে বঙ্গবন্ধু তৎকালীন সময়ে ক্যান্টনমেন্ট এবং সেই গভর্নর হাউস ছাড়া সারা বাংলাদেশের পতাকা বঙ্গবন্ধুর নেতৃত্বে উত্তোলিত হয়েছিল, আমাদের যে পতাকা লালের মধ্যে মানচিত্র খচিত যে পতাকা। তো সেই জন্য আজকে এই দিবসে আমি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার কাছে আমরা আজন্ম ঋণী, আমি সবসময় বলি বঙ্গবন্ধুর কাছে আমাদের এই বাঙালি জাতির ঋণ কখনো শোধ হবে না, কখনো শোধ হবে না। যেমন বাবা মায়ের ঋণ কখনো সন্তান শোধ করতে পারে না, এই বাঙালির কোনো বাঙালি বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারে না। বঙ্গবন্ধু এবং সমস্ত মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যেটি বললেন, আমার জন্ম হচ্ছে বঙ্গবন্ধু হত্যার পরে জিয়ার আমলে তো একটা সামরিক স্বৈরতন্ত্র হয়েছে, এরশাদের সেই সামরিক স্বৈরতন্ত্রের শেষ সময় আমার জন্ম। আমার বেড়ে ওঠা কিন্তু ওই যে 21 বছর বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো হয়েছে, মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠানো হয়েছে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, অনেক মুক্তিযোদ্ধা বলেছেন, যেখানে দুর্ভাগ্যজনকভাবে পরাজিত শক্তিদের আস্ফালন আমরা 21টি বছর দেখেছি। বঙ্গবন্ধু নির্বাসনে ছিল কি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই, তখন আমি প্রথম বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কথা জানতে পারি আমার বড় ভাইদের মাধ্যমে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু তারপরেও আমি জানতাম না, আমার কাছে ওই হানাদার বাহিনী বলতো, আমি পরিষ্কার ছিলাম না আসলে, পাকিস্তানি বলতো না, এই যে আমার কাছে পরিষ্কার ছিল না। তখন আমাদের সাথে যখন হতো, দুষ্টামি হতো, তখন আমার পাশের বন্ধুটি, যারা হয়তো অন্য আদর্শ ধারণ করে বড় হচ্ছে, তারা আমাকে বলতো যে তুই মানুষ না, আওয়ামী লীগ। আমি তখন ভাবতাম অবাক বিস্ময়, যে এটা কি কথা। আমি তখন অবাক হয়ে ভাবতাম এটা আবার কেমন কথা, বলে তুই মানুষ না, আওয়ামী লীগ। তারপর এমন একটি অবস্থায় আমরা বড় হয়েছি, যখন
যিনি তার জীবন যৌবন শেষ করেছেন তিনি নাকি সবচেয়ে খারাপ মানুষ ছিলেন। তারপরে বঙ্গবন্ধুর পরিবার হিন্দু ছিল, শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে, অজস্র মিথ্যা। তখন ওই ছোট বয়সে কিছুই জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না, তাও মানুষের সাথে তর্ক করতাম, তাও ওই যে আমাদের বেড়ে ওঠাটা, মানে 21 বছর রাষ্ট্রীয় অর্থ পুঁজি হিসাবে বিনিয়োগ করে, জনগণের ট্যাক্সের টাকা বিনিয়োগ করে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া এই পুরো 21টি বছর বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠিয়েছে। আমাদের মননকে আমাদের কয়েকটি প্রজন্মের মননকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত আমরা পারিবারিকভাবে হয়তো কিছু জিনিস জানতে পেরেছি বলে আজকে আমরা পরিবারে কেউ হয়তো মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল, সেই জন্যই আমরা হয়তো সেটিকে ধারণ করছি। তারপরে আপনি আসেন, তারপর যখন আমরা হাই স্কুলে আসলাম, যখন আমরা কলেজে পড়া শুরু করলাম, তারপরে আমরা যখন এই যে মানে 21 বছর পরে আস্তে আস্তে আমরা বিটিভিতে আমরা বঙ্গবন্ধুকে দেখতে পাই। 1996 সালে এসে 7ই মার্চের ভাষণ আবার আমরা জানতাম না যে বঙ্গবন্ধু, নাম শুনেছি, বঙ্গবন্ধুর চেহারা কেমন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ আমরা জানতাম না। 7ই মার্চের ভাষণ যখন 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দেখি, আমি এখনো বলি আমার সেই অভিজ্ঞতা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে এবং আমি মানে এখনো শিহরিত হই। বঙ্গবন্ধু যখন কথা বলেন, যখন বঙ্গবন্ধু তো প্রত্যেকটা শব্দই আসলে মানুষের জন্য দিক নির্দেশনা ছিল, প্রত্যেকটা শব্দ চয়ন, 7ই মার্চের প্রত্যেকটা শব্দ, আমি বাক্য বলবো না, প্রত্যেকটা শব্দ ছিল বাঙালির জন্য দিক নির্দেশনা। একটা নিরস্ত্র বাঙালিকে বঙ্গবন্ধু 7ই মার্চে সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত করেছেন। বঙ্গবন্ধু এমন একজন নেতা তিনি সময়ের আগেও কখনো কথা বলেননি, সময়ের পরেও কথা বলেননি, এবং সব সময় একজন বিদেশি সাংবাদিক তৎকালীন বিচারপতি হাবিবুর রহমানকে জিজ্ঞাসা করলেন, শেখ মুজিবুর রহমান কীভাবে বলতো যে আমার মানুষ, আমার দেশ কিন্তু সবাই বলতে পারে, আমার মানুষ সবাই বলতে পারে না। তো বঙ্গবন্ধুকে যেভাবে তখন তিনি বললেন যে বঙ্গবন্ধুর মতো কোনো মানুষ, কোনো নেতা বঙ্গবন্ধুর মতো মানুষকে এত আত্মস্থ করতে পারেনি। এটাই হলো তারপর এখনকার প্রজন্ম কিভাবে দেখে, আপনারা তো একটা পেরিয়ে এসেছেন, এই এখনকার প্রজন্মের কথা বলছি আমি। যখন আমরা 2008 সালে আওয়ামী লীগ যখন এই নির্বাচনে ইশতেহার দিল, এটি কিন্তু আওয়ামী লীগের অনেক কিছু ছিল, সবচেয়ে বড় আকর্ষণীয় ইশতেহারের মধ্যে ছিল এক ছিল যুদ্ধাপরাধের বিচার করবে, যেটি আমরা করতে পারিনি বলে আমি আফসোস করি যে ওই সময় প্রায় ওই যে তিনি যেটা বললেন, আমি আমার জীবন দিল সেই গৌরব কিন্তু গৌরবের অধিকারী হতে পারবো না, সেটি আমি চাই কিন্তু হতে পারবো না। যখন তিনি আমাদেরকে বললেন যুদ্ধাপরাধের বিচার করবেন, আমি ভোট দিয়েছি। আর একটা জিনিসে আমি আকৃষ্ট হয়েছি, ডিজিটাল বাংলাদেশ। আমরা আরেকটু শুনবো বিরতির পর। দর্শক উপসংহারের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ নিয়ে। আমাদের সঙ্গে আছেন নাসিরউদ্দিন ইউসুফ এবং ইমাম হোসেন। আমি বিরতির আগে ইমাম হোসেন আপনাকে থামিয়েছিলাম, আমরা নতুন প্রজন্মের কথা বলছিলাম, তারা কিভাবে দেখে এবং তাদেরকে আমরা কিভাবে তারা চায় যে মুক্তিযুদ্ধ তাদের কাছে কীভাবে আসলে তারা সেটাকে গৌরবান্বিত করে এগিয়ে নিয়ে যাবে। আমি আপনাকে আমার অভিজ্ঞতার কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি যখন 8 সালে প্রথম ভোট দিয়েছি, তরুণরা কিভাবে উৎসাহিত, আমরা কিন্তু যুদ্ধ করিনি, আমরা সেটা মানে দেখে, আমরা শুনে এবং সেটাকে অনুভব করে উৎসাহিত। তারপরে আমরা যখন যুদ্ধাপরাধের বিচার হতে দেখলাম একের পর এক, তারপর সেখানে আমরা একটি রায় আসার পরে, কাদের মোল্লার রায়ের পরে পুরো আমরা দেখলাম যখন আইনের মধ্যে অসঙ্গতি, যে অপরাধী তার রায় হওয়ার পরে সে অ্যাপিল করতে পারবে, রাষ্ট্রপক্ষ অ্যাপিল করতে পারবে, এটা তো ইনজাস্টিস। তারপর ওই প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ওনাদের নেতৃত্বে আমরা তরুণরা তখন বিক্ষোভে ফেটে পড়লাম। আপনি জানেন যে বাংলাদেশে একটি অসাধারণ একটি আন্দোলন, একটা রেভলিউশন হলো, যেটি আমরা ভাবতে মানে আমাদের কল্পনার বাইরে ছিল, কিন্তু এটি আমাদের মনে মনে আমাদের চাওয়া ছিল, কিন্তু সেটি ঘটলো। তারপর আমরা আমাদের সবচেয়ে সংক্ষুব্ধ করেছে যে যুদ্ধাপরাধী আমাদের আলবদর আল শামসরা আমাদের মা বোনদেরকে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন, তারা এই বাংলার মাটিতে স্বাধীন দেশে তারা ভি-চিহ্ন দেখে আমাদেরকে লজ্জা দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের আজকে তারা গৌরবকে তারা নস্যাৎ করে দিয়ে তারা সেখানে বিজয় উল্লাস করতে চাচ্ছেন। আমরা তখন এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আজকে আমরা ওনাদের নেতৃত্বে আমরা দাবি জানালাম যে না, এই আইন পরিবর্তন করতে হবে। সরকার আমাদের দাবি মেনে নিয়ে যখন আইনটি পরিবর্তন করলো, আজকে কিছু লোক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি শক্তি এখনো বাংলাদেশে বিরাজমান, এটি থাকবে। আমরা মনে করি এই লড়াই আমাদের চলতেই থাকবে। আমি মনে করি আপনি যেটা বললেন, লড়াই চলমান থাকবে, কারণ একটি আদর্শিক লড়াই কখনো থেমে থাকার না, আদর্শ চলমান থাকবে এবং সবসময় শুভ বুদ্ধি থাকে, সাথে অশুভ যে চক্র আছে, অশুভ যে একটা শক্তি আছে, তাদের সাথে আমাদের লড়াই চলবে। এই লড়াইটি আমরা যখন শুরু করলাম, যখন সেটি আমরা একের পর এক যুদ্ধাপরাধ যারা আমাদেরকে বিচিহ্ন দেখিয়েছে তারা আজকে পদানত, তারা আজকে বিচারের মুখোমুখি হয়ে দণ্ড ভোগ করে আজকে আমরা কিছুটা কলঙ্কমুক্ত হয়েছি। পুরোপুরি আমরা কলঙ্কমুক্ত হব কখন? যখন বঙ্গবন্ধুর সেই
হত্যাকারীদেরও আমি মনে করি হত্যাকারীদের ফাঁসি ঝুলানোর মধ্য দিয়ে প্রতিশোধ না, প্রতিশোধ হবে সেদিন যেদিন মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ব, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়ব, এবং প্রত্যেকটি তরুণ মুক্তিযুদ্ধ আজকে যখন একটা সময় মুক্তিযুদ্ধের নামটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে আজকে কি একসময় ভয় পেতেন, কুণ্ঠাবোধ করতেন, তাদেরকে এমন একটি অবস্থায় আজকে মুক্তিযুদ্ধের কথা বললে তাকে অন্যভাবে দেখা হতো। এমন হওয়ার কথা ছিল যে রাজাকার যুদ্ধাপরাধীদের নাম যখন উচ্চারিত হবে তারা নাম বলবে, তারা ঘৃণিত হবে, তাদের আমরা ঘৃণার চোখে দেখবো। এমন একটি অবস্থা আমরা বাংলাদেশে 21টি বছর গিয়েছি যে মুক্তিযোদ্ধারা অহংকারের সাথে পরিচয় দিতে পারত না, আজকে সেটি ফিরে এসছে, অহংকারের সাথে আমরা পরিচয় দিচ্ছি। যে একটি শিশু আজকে আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি মনে করি মুক্তিযুদ্ধ শুধুমাত্র নিজে ধারণ করার বিষয় না, মুক্তিযুদ্ধ পরিবারে ছড়িয়ে দেওয়ার বিষয়। একজন মুক্তিযোদ্ধার ছেলে মাঝে মাঝে আমি শিবির করতে দেখি, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে দেখি। এটির কারণ হচ্ছে আমরা আদর্শটাকে শুধু নিজে ধারণ করলে হবে না, সেটি আমাদের পরিবারে ছড়িয়ে দিতে হবে। আমি আমার আপন যে ভাগনা ভাগ্নি বা ছোট ভাই তাদের চেষ্টা করি যে বিভিন্ন দিবসগুলোতে শহীদ মিনারে, স্মৃতিসৌধে কিংবা বঙ্গবন্ধুর 32 নম্বর যেটি আমাদের তীর্থস্থান সেখানে নিয়ে যাওয়ার জন্য এবং এগুলো সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন আলোচনা, তার মধ্যে দিয়ে তাদের মধ্যে যে একটা চেতনা গড়ে উঠবে। আজকে তাদের পক্ষে স্বাধীনতা বিরোধীদের যে মনোভাব সেটি ধারণ করা কখনোই সম্ভব না, তারা মুক্তিযুদ্ধের পক্ষে দেশপ্রেম নিয়ে গড়ে উঠবে। সেজন্য সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি সব জায়গায় এটা থাকতে হবে। অ্যাবসলিউটলি রাষ্ট্রের ভূমিকা রাষ্ট্র নিবে, বাচ্চুভেদের মতো সাংস্কৃতিক কর্মী তাদের ভূমিকা নেবে। আমরাও আমি মনে করি বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং কারাগারের নামচা এটি আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ছড়িয়ে দিতে হবে, যেটি কিছু কাজ আমি সুচিন্তা ফাউন্ডেশনের মাধ্যমে করছি। আমি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কাছে ফিরবো। আপনি একটি যুদ্ধের ছবি করেছিলেন, আমরা তো দেখছি যে এখনই মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র করাটা অনেকটাই প্রায় বন্ধ, নতুন করে হচ্ছে না, বা নাটকও সেই নুরুল দিনের সারা জীবন তো আমরা আর খুঁজে পাই না, বা হলেও হয়তো খুব বেশি প্রচার হচ্ছে না। সেই জায়গাটায় কি একটু আমরা পিছিয়ে গেলাম কিনা? না, আসলে বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধের উপর ছবি হচ্ছে কিন্তু সেই ছবিগুলো সারা জায়গাতে পারছে না, এটা বলতে পারি। দর্শকের হয়তো যে মানে সাংস্কৃতিক যে খিদা আছে সেটাকে হয়তো আমরা পূরণ করতে পারছি না। হয় আরেকটা হচ্ছে যে সিনেমা হল তো উঠেই গেছে, সিনেমা আমাদের বড় ব্যর্থতা এটা। আমি যে বলছিলাম যে রাষ্ট্রটা গড়ে উঠলো না, আমি একটা কথা বলতে চাই এখানে একটু ব্যাক করে পিছনে, যে সেটা হচ্ছে যে যুদ্ধ একটা ঘটনা, শুধু ঘটনা, মহা ঘটনা, বাঙালির সেরা ঘটনা আমি ওর সাথে মনে করি আমাদের জাতিসত্তার ইতিহাসে। কিন্তু এই ঘটনা ঘটালে তো হবে না, এই দায়িত্ব তো পালন করতে হবে। যুদ্ধোত্তরকালের যে দায়িত্বটা, সেটাই জাতির মধ্যে বিভাজনের কারণে নানাভাবে আমরা কনফ্লিক্টে জড়িয়ে গেছি। যেমন ধরেন সেটা এই পর্যন্ত এলো যে 2019 সালের মার্চেও মুক্তিযুদ্ধ মন্ত্রী বলার পরেও একটা তালিকা শেষ করতে পারলাম না, পারি নাই। এবং সেটি তার পাশাপাশি বলি, ধরেন এই যে সংস্কৃতির কথা বলছি না, এটা খুব গুরুত্বপূর্ণ যে বাঙালি জাতীয়তাবাদ তো বাঙালি সংস্কৃতির উপরে, এই সংস্কৃতির সাথে ধর্মের কোনো সংঘাত নাই। এই কথাটা আমাদেরকে আরো আর্টিকুলেট ভাবে বলতে হবে, কিন্তু নেশনকে বিভাজনটা কিন্তু ওই জায়গায় ঘটছে, ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে। তো আজকে ধরেন যেহেতু আমাদের সংঘাত নেই, কেন কিভাবে বলি সংঘাত নেই, আজকে আরবের এতগুলো দেশ, ওরা তো জাতি একটা, আরব জাতি বলি আমরা, কিন্তু দেশ তো অনেক। তার অর্থ কি, আমরা যেমন বাঙালি, বাংলাদেশের নাগরিক, ভারতে যে বাঙালি আছে তারা ভারতের নাগরিক। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা নাগরিক আছে, বা লন্ডনে, ইংল্যান্ডে যারা আছে, তারা ওখানকার যুক্তরাজ্যের নাগরিক, কিন্তু বাঙালি জাতি হিসেবে। অর্থাৎ জাতি সংস্কৃতির জায়গাটা পরিষ্কার করতে হবে। এটার সাথে রাষ্ট্রেরও কনফ্লিক্ট নাই, এটার সাথে ধর্মেরও কনফ্লিক্ট নাই, তাই না? আমি বড় হয়েছি তো এই দেশে, জন্মেছি এই দেশে, এই জল কাদার মাটিতে, এরকম বৃষ্টি অনাবৃষ্টির দেশে, হ্যাঁ, এরকম একটা বে অফ বেঙ্গলের মতো ক্ষুব্ধ একটা সমুদ্রের বুকে আমার সংস্কৃতি তো এর মাঝখানে গড়ে উঠেছে, আমার জাপনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। সেটি আমরা পরিষ্কার না। সংস্কৃতিতে সেটা কিন্তু একটু বড় ধরনের আঘাত সবসময় পেয়েছে। সংস্কৃতি আঘাত দেখেন, পাকিস্তানও যেটা চেষ্টা করেছিল পাকিস্তানি বানানো, বাঙালিদেরকে পারে নাই। সেখান থেকে শিক্ষা নিয়ে অন্তত আমাদের উচিত যে আমরা কিন্তু বাঙালিই থাকতে চাই, তারপর কেউ হয়তো হিন্দু, কেউ হয়তো মুসলমান, কেউ হয়তো খ্রিস্টান, কেউ হয়তো বৌদ্ধ, সেটা দ্বিতীয়ত। কারণ আপনি দেখেন, হ্যাঁ, আপনি দেখেন আজকে আমি যদি একজন চাকমাকে দেখি, আমি কিন্তু বলি যে ওই লোকটা চাকমা, আমি বলি না যে ও বৌদ্ধ না, খ্রিস্টান না, হিন্দু। আমি যদি একটা চীনা লোককে দেখি, বলি যে এটা মনে হয় চীনা, কিন্তু খ্রিস্টান না। আপনি ককেশিয়ান দেখলে আপনি বলেন যে ও ইউরোপিয়ান, আপনি বলছেন না কিন্তু। তাহলে এখানে আসলে কেন আপনি শুধু পরিচিত করছেন? এটার পিছনে একটি অন্যরকম
ষড়যন্ত্র আছে, সেটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, এইটা পুরোপুরি বিরোধী। এই জায়গাটা পরিষ্কার করতে হবে শিক্ষার মধ্য দিয়ে, সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। যে চলচ্চিত্রের কথা বললেন, এখন সামাজিক যে স্পেসগুলো আছে এগুলিতে সংকুচিত হয়ে গেছে। খেলার মাঠ নাই, সিনেমা হল নাই, থিয়েটার হল কমে গেছে। আপনি 71 সালে 1500-এর মতো সিনেমা হল ছিল, এখন 200টার মতো সিনেমা হল। কেন? উদ্যোগ তো থাকবে, সরকার চেষ্টাও করেছে। মানে আমরা তো ফ্লাইওভার করে দিলাম, কিন্তু আপনি দেখেন বেইলি রোড আর শিল্পকলার বাইরে আমরা মিরপুরে, যদি ঢাকাতেই বলি, মিরপুরে তো ভালো মঞ্চ নাটক না, আপনি তো পাবেন না। আপনি খিলগাঁওতে প্রায় 25 লক্ষ লোক বাস করে, একটা থিয়েটার হল নাই। আপনি গুলশান নাই, শুনেন, গুলশান বনানী আপনি বলছেন যে সবচেয়ে উন্নত মানুষেরা থাকে তো ওখানে, আমাদের রুলিং ক্লাসের লোকজন। গুলশান বনানীতে আপনি আমাকে বলেন একটি থিয়েটার হল আছে কিনা, একটা সিনেমা হল আছে কিনা, বলেন আমাকে। আপনি সোসাইটি বলছেন কি করে ওটাকে? আপনি উত্তরাতে কি আছে, আপনি সোসাইটি বলছেন কি করে? একটা খেলার মাঠ নাই, একটা লাইব্রেরি নাই, একটা সিনেমা হল নাই, একটা থিয়েটার হল নাই, একটা নারীদের একটা ক্লাব, মানে রাজধানীর মধ্যে বলছেন, জিম নাই। আপনি কিভাবে বলছেন যে সমাজটা গড়ে উঠবে? উঠবে না তো। আপনি দায়িত্বগুলি পালন করতেন, লোকে ব্যস্ত থাকতো, তাহলে এই যে অযথা কিছু ইস্যুগুলিকে বড় করি না আমরা, সেগুলি আর ঘটতো না। সামাজিকভাবে এগুলি নিরসন হয়ে যেত সেখানেই, যদি সংস্কৃতির জায়গাটা ঠিক থাকতো। আমি ইমাম হোসেনের কাছে আবার ফিরি। এই যে এখন আধুনিক যুগের কথা বলছেন আপনি, আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, সেই ডিজিটাল বাংলাদেশের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টা আমরা কিভাবে কোপ করব, আপনারা কি ভাবেন? ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশের যে সুবিধাটি সেটি আমরা অবশ্যই নিব। এটি আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বে এগিয়ে যাওয়ার সাথে প্রযুক্তির যে সুবিধা সেটি আমরা শুধু একটু যুক্ত করতে চাই। যখন আমাদের গণজাগরণ মঞ্চ হলো, শাহবাগের আন্দোলন হলো, তখন কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই যুবকরাই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের সেই ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করেছে, এমনকি উইকিপিডিয়াতেও। অ্যাবসলিউটলি, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ এই ডিজিটাল প্রযুক্তিটাকে আমরা ব্যবহার করে, আমরা যেমন আমাদের আজকে যেটি বললেন মুক্তি, আজকে আমরা যখন ইউটিউবে কিংবা উইকিপিডিয়া মাধ্যমগুলোতে আমরা ব্যবহার করে অনেক কিছু জানতে পারি, আবার এর মাধ্যমে আবার অনেক বিভ্রান্তিও ছড়িয়ে যাচ্ছে। আপনি জানেন যে যারা বাংলাদেশ বিরোধী কিংবা যারা শান্তি এবং সম্প্রীতি কিংবা অশুভ শক্তি, তারা মুক্তিযুদ্ধের একটা কাউন্টার ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করে। আপনি জানেন যে আপনারা সবাই জানেন যে কারা মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ নিয়ে মন্তব্য করছে। আমি যে গণস্বাস্থ্য মেডিকেলের যে ট্রাস্টি মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি আপনার মতো একজন মুক্তিযোদ্ধা করলেন কি যেন, আপনি মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, মুক্তিযুদ্ধ কি এটা তো একটা জনযুদ্ধ এবং সেখানে একটি গণহত্যা হয়েছে, গণহত্যা কি ধরে ধরে হত্যা করে গোনার বিষয়? এটি আপনি কিভাবে বলছেন? আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে গণহত্যা হয়েছে 30 লক্ষ 50 লক্ষ সেটি বলছে। এখন আপনি এটা নিয়ে প্রশ্ন তোলার অর্থটা কি? অর্থ হচ্ছে আপনি এটিকে কি 30 লক্ষকে কি 3 লক্ষ নামিয়ে এনে এটি কি তাদেরকে অপরাধকে আপনি লঘু করার চেষ্টা করছেন? এটা কি আপনি যে 2 লক্ষ নারী নির্যাতিত হয়েছে 1,25,000 1 লক্ষ, এটি কি আপনি ছোট করার চেষ্টা? এই যে একটি আমাদের মানসিকতা, মানে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পাকিস্তানিদেরকে একটি তাদের যে দানবীয় চেহারা বললে অনেকে একটু মনক্ষুণ্ণ হয়ে যায়, কেন বিষয়টা আনি। আমি তো আজকেও সকালে পড়ছিলাম নিয়াজির বই, সেখানে উনি পার্টিকুলারলি একদম খুব সুনির্দিষ্টভাবে রাজাকার বাহিনী এবং আলবদর বাহিনী গঠনের উদ্দেশ্যও কিন্তু উনি এটাতে লিখেছে। কিন্তু যাকেও আপনি কাউকে আঘাত না করলে রাজাকার কথাটা শব্দ বললেই কেউ মনে করে এটা আর এখন দরকার নেই। কেন? এটি মুক্তিযুদ্ধ, যতদিন মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করব ততদিন আমি রাজাকারদের ঘৃণা করব। অ্যাবসলিউটলি। এই জন্য আমি মনে করি আমাদের স্বাধীনতা দিবসে আমরা আমি সরকার আমার মুক্তিযুদ্ধে সরকারের কাছে ফিরে এসে তারপর আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ইমাম হোসেন এবং নাসিরুদ্দিন ইউসুফ, আপনি থাকবেন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ। এ নিয়ে আমাদের সঙ্গে আছেন নাসিরুদ্দিন ইউসুফ এবং ইমাম হোসেন। আমি থামিয়েছিলাম, আপনি ডিজিটাল বাংলাদেশের কথা বলছিলেন যে এখন সেটা কিভাবে আমরা লোকেট করব। আপনি যেটা বললেন যে আজকে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা সারা পৃথিবীর সাথে, আমরা বিশ্ব নাগরিক যেহেতু, বাংলাদেশ আজকে পিছিয়ে নেই, বাংলাদেশ আজকে বিশ্বের সাথে মাথা উঁচু করে চলছে। ভিক্ষা ভিত্তির যে তলাবিহীন ঝুড়ি যে অপবাদ, আজকে যে আমাদের বন্যা খরার দেশ, সেখানে আজকে গৌরবে সৌরভে উন্নয়নে আজকে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে, সেটি আমার কথা না, সেটি অমর্ত্য সেনের কথা, সেটি আজকে বিশ্বব্যাংকের যে প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম সবাই বলছেন। এই যে লড়াইটা এখন করতে হবে সেইভাবেই, অ্যাবসলিউটলি সেটি আমরা করছি। এই যে প্রযুক্তিটাকে আমরা ব্যবহার করছি, সেই
প্রযুক্তির অপব্যবহারে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সমাজের মধ্যে অস্থিরতা, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা যেমন 2013 সাল পেয়েছি, সে আজ সারা পৃথিবী সবাইকে যুক্ত করে আমরা যুদ্ধাপরাধের বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে একই সুতা নিতে পেরেছি। আবার আমরা দেখি এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দেখি আবার ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে ব্লগারের নাম দিয়ে নাস্তিক ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করতে আমরা দেখছি। একইভাবে আমরা দেখছি নিরাপদ সড়ক আন্দোলনে অবশ্যই যৌক্তিক দাবি, বাংলা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমরা মেনে নেব, কারো জীবন অকারণে ঝরে রাখ সেটা আমরা চাই না, কিন্তু তার মাধ্যমে আবার বিভ্রান্তি ছড়িয়ে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এই মিথ্যা গুজব ছড়িয়ে আজকে আমরা একটি ফেসবুকটা মাঝে মাঝে গুজবের কারখানা হয়। এটি অবাধ তথ্য প্রবাহের জন্য আমাদের যেমন কাজে লাগে, মাঝে মাঝে এটি মনে হয় একটা গুজবের ডালপালা সাজিয়ে আমরা আমাদের যে তরুণ সমাজ আছে তারা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়, কারণ সবাই সত্য অনেক কঠিন, সেই আবর্জনা এবং সত্যের যে মাঝামাঝি যে ইয়েটি সেখান থেকে ছেকে যে আসল সত্যটাকে অনুধাবন করবে এটি সবাই করতে চায় না। 5 মিনিট সবাই অনেকেই সময় নিয়ে সেটি যে কোনটি সত্যি কোনটি বিভ্রান্তিকর গুজব সেটি আমি মনে করি এটি সময় এসছে আমাদের তরুণ যারা আমরা শিক্ষিত, যারা আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছি, সেটি শুধুমাত্র ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে না, শুধু ফেসবুকের ক্ষেত্রে বলবো যে কোনো সংবাদ কৃষি থেকে শুরু করে সব জায়গায় মানে আমি তরুণদের কথা, তরুণরা তো ফেসবুকমুখী সামাজিক যোগাযোগ মাধ্যম, তরুণরা একটি সমাজের জন্য সবচেয়ে বড় শক্তি। আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইউজ করছি, 65% মানুষই এখন তরুণ, সেক্ষেত্রে আমাদের তরুণদের উচিত মানে বিভ্রান্তি গুজবের ডালপালা যে আমরা ছড়াচ্ছি সেটিতে কান না দিয়ে 5 মিনিট সময় ইনভেস্টিগেট করে তারপর একটি সিদ্ধান্তে পৌঁছানো। আপনি সিনেমার কথা বলছিলেন, সমাজে সংস্কৃতির সংকটের কথা বলছিলেন, তা মুক্তিযুদ্ধের সেই জিনিসটি যদি আমরা এখন উত্তরাধিকার হিসেবে না দিতে পারি তাহলে ওরা কিসের চেতনায় বলিয়ান হয়ে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার জন্য বিশ্বের জ্ঞানের সাথে লড়াই করবে? খুবই কঠিন। কারণ হচ্ছে যে কালচারটা, আমি বলি উন্নত সংস্কৃতির যে কথাটা আসলো আজকে সাম্প্রতিক ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনা নিউজিল্যান্ডে, উন্নত সংস্কৃতি হচ্ছে ওটা যে তাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র নিউজিল্যান্ডবাসী দাঁড়িয়েছে এই ঘটনার বিরুদ্ধে। উন্নত সংস্কৃতি হচ্ছে তাদের নামাজ পড়ার সময় ওই দিন 2 মিনিটের জন্য সারা নিউজিল্যান্ড স্তব্ধ হয়ে গেছিল। উন্নত সংস্কৃতি হচ্ছে এটা মাথায় একটা ওড়না জড়িয়ে শ্রদ্ধার ব্যাপার, মুসলমানদের একটা জেস্চারকে এটা নয় যে তারা ধর্মান্তরিত হয়েছে, তারা মুসলমান হয়নি, তারা আমাদের সাথে মুসলমানদের সাথে সহমর্মিতা করেছে সেখানকার যারা নিহত হয়েছে। এই যে ভালোবাসার প্রকাশটা, এই যে ঐক্যের প্রকাশটা, এই যে শান্তির প্রকাশটা, এই যে প্রত্যাখ্যানের যে ঐক্য, এটা হচ্ছে সংস্কৃতি। ওই জায়গায় ওরা গেছে, আমরা সেটা পারি না। যদিও আমরা বলবো যে আমরা হলি আর্টিজানের পরে অবশ্যই সমগ্র দেশ এক হয়েছিল এবং আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেদিন পালন করেছিলেন, আমরা দেখেছি, এবং সেই জন্যই সেই সন্ত্রাসবাদকে বা এখানে দমন করতে পেরেছি। কিন্তু দেখবেন এই সন্ত্রাসীদেরকে অবস্থান দেওয়ার জন্য মানে সহযোগিতা করার কিন্তু কম লোক বাংলাদেশে নেই, আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি তারপরে ঈদের জামাতে পর্যন্ত তারা আক্রমণ করতে গিয়েছিল, তাই নয় কি? আবার পাল্টা দেখেন আপনারা বগুড়ায় মসজিদও একদিকে মন্দিরও একদিকে, মানে সব কিছুই ভাঙছে। এই যে অপসংস্কৃতি একটা প্রভাব, আমি বলছি এটা কিন্তু স্বাধীনতা উত্তরকালে সবচেয়ে বেশি কিন্তু এই দেশে ঘটেছে। স্বাধীনতা পূর্বকালে আমরা একটু ভালো ছিলাম, কেন বলি আমাদের একটা প্রতিরোধ এবং প্রতিবাদের সংস্কৃতি ছিল। আমরা রবীন্দ্রনাথকে নজরুলকে সাথে নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন কিন্তু আছে, সামনে বঙ্গবন্ধু আছে, কিন্তু পুরো সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে, হয়তো রবীন্দ্রনাথ তখন বেঁচে নাই, কিন্তু রবীন্দ্রনাথ সাংঘাতিকভাবে তখন আমাদের মধ্যে, মানে হয়তো গত 10 বছর বা 96-2001-এর কারণে না হলে কেউ এখন এই প্রশ্ন তুলে ফেলতো যে জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথের লেখা। এটা উঠেছে, আমি এখন আপনাদেরকে বলি উঠেছে এটা। এবং আরো কঠিন কথা বলি, সেটা হচ্ছে আপনি মাদ্রাসা শিক্ষা যে রেখেছে, আমরা অবশ্যই এটা একটা ধর্মীয় শিক্ষা থাকুক, কিন্তু সেখানে কি করা হয়েছে? জাতীয় সঙ্গীত গাওয়া সকল স্কুলে কি জাতীয় সঙ্গীত, ইংলিশ মিডিয়াম বলেন বা ইংলিশ মিডিয়ামে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একদিক দিয়ে আপনি মানে ওই যে পুঁজির কথা একটু আগে বললো ইমাম, একদিক দিয়ে পশ্চিমা পুঁজির যে প্রভাবিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় জাতীয় সঙ্গীত নেই, আরেকদিকে যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে সেরকম লোকগুলোর জাতীয় সঙ্গীত নেই। আপনি ব্যাপারটা খেয়াল করেন, তাহলে আপনি তো একটা বড় অংশকে আপনি সাথে পাচ্ছেন না। এগুলিকে সব ইউনিফাইড একটা কারিকুলামে নিয়ে এসে ওইখানে শিক্ষা এবং আমি তো মার্চ আর ডিসেম্বর ছাড়া মুক্তিযুদ্ধকে পাবো আমার জাতীয় সঙ্গীতেই।
হ্যাঁ, আমি তো মার্চ এবং প্রতিদিনই ডিসেম্বর আপনাকে ছাড়া গাইতে বাকি হবে। বাকি 10 মাস তো আমি বঙ্গবন্ধুকে পাবো আমার ওই চেতনায় যে বঙ্গবন্ধু বাংলাদেশকে, বাঙালিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। কেন? বৈষম্যের বিরুদ্ধে এবং মূলত অর্থনীতির বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এখনো যে ধনী দরিদ্রের বৈষম্য বেড়ে যাচ্ছে, এখনো যে এই পুঁজি যে কিছু লোকের হাতে গোষ্ঠীগত হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করাও তো সেই আদর্শের লড়াই। সেটার জন্য কিন্তু একটা সাংস্কৃতিক জাগরণ দরকার, আপনি তো প্রত্যাখ্যান করতে হবে। এখন ধরেন কিছু সামাজিক আন্দোলন কিন্তু মাঝে মাঝে গড়ে উঠছে, আপনি খেয়াল করেন। খুবই দুঃখজনক ঘটনা যে ওই যে ছাত্র মারা গেল আমাদের আবরার, এইভাবে মারা গেল। তার আগে যে ছাত্র মারা গেল, এই যে ছাত্রদের যে একটা বড় ক্ষোভ আমরা দেখতে পেয়েছি, একটা অভ্যুত্থানের মতো রাস্তা তারা নিয়েছে, এটাকে অনেকে নেগেটিভ ভাবে দেয়। আমি খুব পজিটিভ দেখি। আমি মনে করি এই এনার্জিটা আমাকে খুব সাহস দেয়। আমি নিশ্চিত যে তাহলে রাজাকার আলবদররা কোনোদিন মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে বিপদগামী করতে পারবে, কারণ এরা কিন্তু পজিটিভলি দেখছে। পজিটিভ এটা যে অন্যায়ের বিরুদ্ধে তারা একটা অন্যায়ের বিরুদ্ধে হয়তো আইন তুলে নেওয়াটা আমাদের দৃষ্টিতে আইনের বিরোধী, কিন্তু তারা একটা অন্যায় করেও দেখালো যে আসলে আমি অন্যায়ের বিরুদ্ধে অন্যায় দিয়ে ঠেকাতে পারছি, এবং তারা সেই ন্যায়ের পথে আনা এবং তারা বলছে যে ধরেন তাদেরকে যদি আজকে জাতীয় সঙ্গীতটা, তাদের কাছে আজকে ধনধান্যে পুষ্প ভরাটা আমি দেই, তাহলে কালচারই তো তার মাথার মধ্যে একটি দেশ, প্রকৃতি, সংস্কৃতি, মানুষ, আপনি খেয়াল করেন সেটি বরঞ্চ কম। হ্যাঁ, অর্থাৎ আপনি যে বৃক্ষ নিধন করছেন, বৃক্ষটা আপনি নিধন করবেন না যদি আপনি বটের মূলে আপনি কি হয়, নদীটা যায় কেমন করে, সেই দৃশ্যটা যদি আপনার মাথায় থাকে, আপনি এটা নিধন করবেন না। আপনি যদি নদীর জলটাকে ভালোবাসেন, তাহলে আপনি নদী দখল করবেন না। আমার কথা হচ্ছে এইভাবে সংস্কৃতি শিক্ষা দিয়ে একটা অনুভব দেয়। জাতীয় সঙ্গীতে তো আমার ফাগুন আছে, হ্যাঁ সেটাই বললাম, মায়ের চোখের জল আছে, মায়ের চোখের জল আছে, শাড়ির আঁচল আছে, বটের মূলকে সে শাড়ির আঁচলের সাথে তুলনা করছে। সুতরাং তার তো মা থেকে শুরু করে প্রকৃতি পর্যন্ত এবং দেশের একটি এবং সেই দেশমাতৃকার সম্মান, দেশমাতৃকার শ্রদ্ধা যদি করে, তাহলে তো সে মুক্তিযুদ্ধ করবে নতুন অর্থনীতির উন্মেষ ঘটানোর জন্য, যে উন্নত বাংলাদেশ আমরা করতে চাই। ইমাম হোসেন যদি 1 মিনিটে শেষ করেন আপনার প্রত্যাশা এবং আপনার। আমার প্রত্যাশা হচ্ছে তরুণ হিসাবে যে আজকের তরুণরা অবশ্যই আমরা মুক্তিযুদ্ধ আমরা করতে পারিনি, আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের বঙ্গবন্ধুর রেখে যাওয়া যে স্বপ্নের সোনার দেশ, সেই সোনার দেশের সোনার বাংলা গড়ার জন্য আমাদেরকে যোগ্য উত্তরসূরি হতে হবে। আমাদের এখন মুক্তিযুদ্ধের সংগ্রাম এখনও চলমান। সে বঙ্গবন্ধু যে বলেছেন এবারের সংগ্রাম, এবার আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রামটা চলমান। আমাদের অর্থনৈতিক সংগ্রাম, বাচ্চু ভাই যেটা বললেন, আমাদের অর্থনৈতিক সংগ্রাম, একইভাবে আমাদের শিক্ষা এবং সাংস্কৃতিক সংগ্রাম, যার মাধ্যমে আমাদের বাংলাদেশটা সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। এবং যেই বাংলাদেশে তিনি যেটা বললেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার ধর্ম পালন করবে, সবাই মানুষ হিসেবে, বাঙালি হিসেবে তার আত্মপরিচয় প্রকাশিত হবে, কোনো ধর্মীয় পরিচয় নয়। এবং সেইভাবে হয়তো আমরা সুবর্ণ জয়ন্তী আমাদের যে পালন হবে। কথা বলে শেষ করব যে আজকে আমরা আমরা 26শে মার্চ আমরা যখন স্বাধীনতা দিবস পালন করব, একইভাবে আমি তরুণ হিসেবে একটা ঘৃণা স্তম্ভ চাই, যেদিন আমরা ওই আলবদর আমরা ঘৃণা করব। ধন্যবাদ দর্শক আপনাদেরও। আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়, আলোচনা করবো আবারও মুক্তিযুদ্ধের নতুন শপথ নিয়ে। থাকবেন অতিথি, থাকবেন আপনারা। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।